বেনজিরে ছত্রছায়ায় সম্পদের পাহাড় গড়েন তার সহকর্মীরাও। গাজীপুরে দুদিনে ২৮ বিঘা জমি কেনেন সাবেক অতিরিক্ত ২ আইজিপি। সহযোগিতায় ছিলেন বেনজির ম্যানখ্যাত রফিক মাস্টার। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রস্তুত নয়াদিল্লি, যোগ দেবেন শেখ হাসিনা সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। থেকে আত্মবিশ্বাস সঙ্গী করে এখন নিউ ইয়র্কের টিম বাংলাদেশ। ক্রিকেটারদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসবে বললেন তামিম। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বেনজির আহমেদের আলাদিনের চেরাগ ঘষে পরিবারের সদস্যদের পাশাপাশি সহকর্মীরাও সম্পদের পাহাড় গড়েছেন। পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ইব্রাহিম ফাতেমি ও আব্দুর রাজ্জাক ও তার সঙ্গে থেকে গাজীপুরে কিনেছিলেন ২৮ বিঘা জমি। অবশ্য অজ্ঞাত কারণে ২ বছর পর ২.৫ কোটি টাকার জমি প্রায় ২৮ লাখ টাকা লোকসান দেখিয়ে লিখে দেন ভাওয়াল রিসোর্টের নামে। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনাইদ রুবেল। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের অপকর্মের তালিকায় প্রতিদিন বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। পরিবারের সদস্য তো বটেই, ক্ষমতায় থাকাকালীন সময়ে সহকর্মীদের নিয়েও দেশের বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার থাকাকালীন সময়ে মাত্র ২ দিনের মধ্যে ২,৪৫,৯০,০০০ টাকার জমি ক্রয় করেন শিল্পনগরী গাজীপুরে। অনুসন্ধানে পাওয়া 4টি দলিল বিশ্লেষণে দেখা যায় সদর উপজেলার বারুইপাড়া মৌজায় ২৮ বিঘা জমি ক্রয় করেন বেনজির আহমেদ ও তার সহকর্মী। সে সময় তার ঘনিষ্ঠ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ইব্রাহিম ফাতেমি ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক যৌথ মালিকানায় 2 দিনের মধ্যে এসব জমি ক্রয় করেছিলেন। 2 বছর পর 2013 সালে ২,১৭,৬০,০০০ টাকা মূল্য দেখিয়ে এসব সম্পত্তি লিখে দেন ভাওয়াল রিসোর্টের নামে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, কাগজে কলমে সে সময় জমি বিক্রিতে লোকসান দেখান ২৮,৩০,০০০ টাকা। কৃষকদের এসব জমি কম দামে কিনতে স্থানীয়ভাবে বেনজির আহমেদকে সহযোগিতা করেন রফিকুল ইসলাম মাস্টার। বেনজিরের ম্যান হিসেবে পরিচিত এই রফিক মাস্টার পুলিশি দাপট দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে জমি বিক্রি করতে অনেককে বাধ্য করেন। অবশ্য গণমাধ্যমে বেনজিরের কর্মকাণ্ড সামনে এলে সবকিছুই ভুলে বসেছেন এখন তিনি। এত বড় লোকের লগে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এতে সাক্ষাৎকার আমি এই ব্যাপারে কিছুই জানি না। আপনি কি বেনজিরের জায়গাগুলো কিনে দিয়েছেন? না 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 না, প্রশ্নই আসে না। আমি ওনার চিনি না, আমি জানি না আমার বাবার টাকা বিক্রি করছি, এটুকুই আমি জানি। ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে সম্পদের পাহাড় গড়া অবসরপ্রাপ্ত বেনজির আহমেদের অবৈধ সম্পত্তি ক্রুক করেছে সরকার। এরই মধ্যে গোপালগঞ্জের সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সরকার দখলে নিলেও এখনও ধরাছোঁয়ার বাইরে বেনজিরের সে সময়ের সহচররা। তাদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত 20 উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে বরিশালের গৌরনদীতে আছেন অপূর্ব অপু, মংলায় আছেন মাহমুদ হাসান এবং বাগেরহাটের মোড়লগঞ্জে আছেন আলী আকবর টুটুল। প্রথমেই সরাসরি যাচ্ছে অপুর কাছে। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমেলের কারণে স্থগিত হওয়া উপজেলা পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল বিভাগের 6 জেলায় 12টি উপজেলায় আজ ভোট হচ্ছে। তার মধ্যে বরিশাল জেলায় 2টি উপজেলায় গৌরনদী এবং আগুলঝাড়ায়। এই মুহূর্তে আমি আছি গৌরনদীতে, মহিলারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছি। সকাল 8টায় ভোট গ্রহণ করবার শুরু হওয়ার কথা ছিল, ঠিক 8টায় শুরু হয়েছে এবং ভোটার উপস্থিতিও কিন্তু এই 7 সকালে বেশ চোখে পড়ার মতনই আমরা দেখছি। যেটা এই কেন্দ্রে এক পাশটাতে রয়েছে পুরুষ ভোটার এবং অন্য পাশে রয়েছে নারী ভোটার। আমরা পুরুষ ভোটারের চিত্রটা দেখাচ্ছি। গৌরনদীতে প্রতিদ্বন্দ্বিতা করছে চেয়ারম্যান পদে কার্যত 2 জন প্রার্থী। শক্ত লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই হবে। একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমান। এই 2 জন প্রার্থীর মধ্যে এখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এখানে ভোটার রয়েছে 1,74,969 জন। 68টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে একযোগে। সকাল 8টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছে, এরই মধ্যে এটি শেষ হবে বিকেল 4টায়, বিরামহীনভাবে চলবে এবং এই ভোট
ভোটকে ঘিরে আমরা দেখেছি যে গেল বেশ কিছুদিন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ তৎপরতা আমরা লক্ষ্য করেছি এবং সেই ধারা অব্যাহত রয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন বরিশালের যে 2 উপজেলায় ভোট হচ্ছে প্রত্যেকটিতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক বাড়তি তৎপরতা রয়েছে। এর বাইরেও বরিশালের বাইরেও পটুয়াখালীতে রয়েছে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকি। পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ ভোট হচ্ছে ভোলার লালমোহন এবং তজুমুদ্দিন উপজেলায়, এবং এর বাইরে ঝালকাঠিতে রাজাপুর ও কাঠালিয়া এবং বরগুনার বামড়া ও পাথরঘাটায় ভোট আজকে অনুষ্ঠিত হচ্ছে। জানেন যে ঘূর্ণিঝড় রেমালের কারণে এই ভোট স্থগিত হয়েছিল, সেটি আজকে ভোট গ্রহণ হচ্ছে। এবং আগুলঝাড়ায়, আমি এই মুহূর্তে গৌর নদীর ছবি দেখাচ্ছি, আগুলঝাড়ায়ও ভোট হচ্ছে আজকে। আগুলঝাড়ায় 3টি পদে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সরাসরি দেখছেন যে চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে চেয়ারম্যান পদে 2 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আগুলঝাড়ায় ভোটার সংখ্যা 1,34,133 জন এবং 60টি কেন্দ্রে 70 জন প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে, 318 জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং 718 জন পুলিং কর্মকর্তা সহ মোট 1,106 জন কর্মকর্তারা আজকে ভোট গ্রহণ করবেন। এবং এই 2টি উপজেলা, বরিশাল জেলার যে 2টি উপজেলা গৌরনদী এবং আগুলঝাড়া যে আজকে ভোট হচ্ছে উপজেলা পরিষদ, দুটিতেই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে বরিশাল বিভাগের যে 12 উপজেলায় ভোট হচ্ছে সেই 12 উপজেলায় কার্যত সাধারণ ছুটি রয়েছে। এবং এই ভোটাররা বলছেন যে ভোটটি যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই দাবিটি ভোটারদের খুব স্বাভাবিক চাওয়া, এবং প্রশাসনও বলছে তারা ভোটটি সুষ্ঠু করতে বদ্ধপরিকর রয়েছে। কেউ যদি কোনো ধরনের হুমকি ধামকি দিয়ে থাকে সেই ক্ষেত্রে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন ভোটটি নিরপেক্ষ শান্তিপূর্ণ করবার জন্য। আমার কাছে বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। আমরা যেতে চাই মোংলায় যেতে চাই, আমাদের সেখানে সহকর্মী রয়েছে, তার কাছে জানবো সেখানকার ভোটের পরিস্থিতি। ধন্যবাদ অপূর্ব। অপু, মোংলা উপজেলা পরিষদের নির্বাচনে কিন্তু সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে, যে ভোট গ্রহণ চলবে একটানা বিকাল 4টা পর্যন্ত। তবে এই মোংলা উপজেলা পরিষদের যে নির্বাচন গত 29শে মে এটা হওয়ার কথা ছিল, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু এটাকে পিছিয়ে 9 জানুয়ারি কিন্তু নির্ধারণ করছে নির্বাচন কমিশন। তবে এই মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে একটি পৌরসভা এবং 6টি ইউনিয়নে কিন্তু 3 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে 3 জন, আর যে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে মোট 7 জন এবং একজন দামি প্রার্থী রয়েছে। এবং তাই সর্বমোট মিলিয়ে কিন্তু 14 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে আমরা যতটুকু আপনাদেরকে জানাতে পারছি যে এখানে মোংলা উপজেলা এবং পৌরসভায় কিন্তু 1,20,465 জন ভোটার রয়েছে, তারা ভোটাধিকার প্রয়োগ করবে। এখানে নারী রয়েছে 59,985 জন এবং পুরুষ রয়েছে 60,477 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে কিন্তু মাত্র 3 জন। তবে এই ভোটাররা একটানা কিন্তু তারা ভোট দেবে। তবে এখানে আমরা সাধারণ ভোটারদের কাছে যে কথা আমরা জানতে পেরেছি, তারা কিন্তু যেই 3 জন প্রার্থী এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং 3 জন কিন্তু বর্তমান আওয়ামী লীগ দলীয় নেতৃত্ব স্থানে তারা রয়েছে এবং তারা কিন্তু ইতিপূর্বে সকল ভোটারদের কাছে তারা গিয়ে তারা ভোট চেয়েছেন এবং যেভাবে পেরেছে তারা কিন্তু তাদের ভোট সংগ্রহ করার চেষ্টা করছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে সবটি কেন্দ্রে প্রস্তুত রয়েছে। মোংলা উপজেলায় যে 6টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় 48টি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে কিন্তু এখানে পুলিশ, আনসার, র্যাব ছাড়াও কিন্তু এখানে যে বিজিবি থাকবে। এছাড়া কিন্তু নৌপথে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু কোস্টগার্ড টহল দেবে বলে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এবং এখানে কোন রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না এবং সেজন্য তারা কিন্তু সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে এবং এই ভোট কিন্তু এখানে নিশ্চিত নিরাপত্তা ভাবেই কিন্তু এই ভোটগুলো শুরু হয়েছে। তবে এই ছিল আমার কাছে মোংলা উপজেলা পরিষদের নির্বাচনের সর্বশেষ খবর। এখন চলে যাচ্ছি বাগেরহাটে রয়েছে আমাদের সহকর্মী আরিয়া আকবর টুটুল, চলে যাচ্ছি তার কাছে।
বাগেরহাটের যে ৩টি উপজেলায় আজ ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে, এর ভিতরে আসলে শুনছিলেন আপনার মংলার খবরাখবর ভোটের। আমি এখন আছি বাগেরহাটের শরণখোলা এবং মোড়লগঞ্জের বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। এখন আছি আমি মোড়লগঞ্জের দোনা যে সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্রে, এই কেন্দ্রে আসলে আমরা দেখেছি যে ভোটের উপস্থিতি খুবই কম, মানে ১-২ জন ভোটার মাত্র তারা ভোট দিয়ে এইমাত্র বের হয়ে গেছেন। এছাড়া আরও কয়েকজন ভোটার ভিতরে ঢুকেছেন। যদি আমি বলি এই কেন্দ্রে প্রায় ৩১৪ জন ভোটার রয়েছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যদি একটু বলি যে বাগেরহাটের যে শরণখোলা এবং মোড়লগঞ্জের যে কেন্দ্রগুলো রয়েছে, এর ভিতরে যে আমি মোড়লগঞ্জে আছি, মোড়লগঞ্জে ১৬টি ইউনিয়নে প্রায় ১১টি কেন্দ্র রয়েছে। এবার ২,৫৭,৪১৯ জন ভোটার রয়েছেন, তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া যদি শরণখোলার বলি 4টি ইউনিয়নের 34টি কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু ১,৭৫৪ জন ভোটার রয়েছেন। এই দুটোই উপজেলায় কিন্তু একেবারে দুর্গম হওয়ার কারণে এবং গতকালকে থেকে যারা প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, আনসার সদস্য রয়েছেন, তারা কিন্তু অনেক বেগ পেতে হয়েছে। কিছু কিছু এলাকায় ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু রাস্তাঘাট এবং ভেঙে পড়ার কারণে কিন্তু তারা যেতে হয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা শুনেছিলাম যে তারা কিন্তু সকালবেলায় এবং তাদেরকে ব্যালট প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু পৌঁছে গেছে এবং ভোট গ্রহণ যে শুরু হয়েছে, তারা আশা করছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে একটা ভালো সুন্দর নির্বাচন উপহার দেবেন। তবে আমরা ভোটের উপস্থিতি আসলে এখনই অনেক কম দেখেছি। তবে এখানে কিন্তু যদি বলি একটু যে দীর্ঘদিন ধরে যে প্রচার প্রচারণা চালিয়েছিলেন, এখানে 2 জন যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তাদের মধ্যে বেশ উত্তেজনা আমরা লক্ষ্য করেছি এবং শরণখোলাও 2 জন প্রার্থী রয়েছেন, আর সেখানেও খুব উত্তেজনা লক্ষ্য রয়েছে। তবে আজকে সেই উত্তেজনার আসলে শেষ মুহূর্তে যদি বলি যে আসলে আজকে ভোটাররা তারা তাদের যদি আমি বলি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর রয়েছেন। এখানে যে পুলিশ সদস্য, আনসার বাহিনীর সদস্য সাথে সাথে রয়েছে এবং র্যাবের এখানে যে পুলিশ সদস্য, আনসার বাহিনীর সদস্য সাথে সাথে রয়েছে এবং র্যাবের একটা টিম রয়েছে, মোবাইল টিম, এবং এছাড়া বলে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু আমার রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। এই ছিল আমার কাছে মোড়লগঞ্জের দোনা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে নির্বাচনের সবশেষ খবর। তৃতীয় ধাপের স্থগিত। দেশের বাইরে খবর। আজ সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত নয়াদিল্লি। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আমন্ত্রিত বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের ভারতের রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে। ভারত মাতা কি। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন তিনি। পাশাপাশি প্রায় 30 জন মন্ত্রীরও শপথ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নয়াদিল্লিতে। G20 শীর্ষ সম্মেলনে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, মোদীর শপথ অনুষ্ঠানকে ঘিরেও থাকছে একই রকম ব্যবস্থা। অনুষ্ঠানস্থল ও আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে 5টি আধা সামরিক সংস্থা, NSG কমান্ডো এবং ড্রোন মোতায়েন থাকবে। রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল এলাকা নো ফ্লাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। শুধু বিমান নয়, ফানুস বা ড্রোনও ওই এলাকায় ওড়ানো বা চালানো যাবে না। এ সময় বিশিষ্ট ব্যক্তিরা যে পথে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন, সেই পথে স্নাইপার ও সশস্ত্র কর্মীরা থাকবেন সতর্ক অবস্থায়। এছাড়া ড্রোনের মাধ্যমে কৌশলগত অবস্থানগুলোর উপর নজরদারি করা হবে নিখুঁতভাবে। AI প্রযুক্তি এবং ফেসিয়াল রিকগনিশনের মতো উন্নত প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে। রাষ্ট্রপতি ভবনের চারপাশে কৌশলগতভাবে অবস্থান নেবে সোয়াত টিম এবং NSG কমান্ডো সহ প্রায় 2500 পুলিশ। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে ভারতের প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের 7 দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মালদ্বীপ, শ্রীলঙ্কা, সেশেলস, মরিশাস, নেপাল এবং ভুটানের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। পাশাপাশি একই দিন সন্ধ্যায় আমন্ত্রিত নেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে যোগ দেবেন রাষ্ট্রপতি ভবনে। তাদের হোটেল থেকে অনুষ্ঠানস্থলে যাওয়া এবং ফিরে আসার জন্য নির্ধারিত রুট থাকবে। সেসব রুটে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এদিকে নয়াদিল্লিতে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য আশপাশের বাসিন্দা এবং দর্শনার্থীদের ট্রাফিক পরিবর্তন সম্পর্কে অবগত থাকা এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানার পরামর্শ দেওয়া হয়েছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।
এক দশক ধরে ক্ষমতায় থাকা বিজেপি নেতা নরেন্দ্র মোদী রেকর্ড তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন। একজন চাওয়ালা থেকে বিশ্বের অন্যতম শীর্ষ নেতা বনে যাওয়ার গল্পটা আন্দোলিত করে সাধারণ মানুষকে। বলা হয়, বিশ্বমঞ্চে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতের উত্থানের নেপথ্যে তিনি। শক্তিশালী নেতৃত্ব ও কূটনৈতিক কৌশলের ফলে পশ্চিমাদের কাছেও অতি কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব। তবে সমালোচনা বিতর্ক পিছু ছাড়েনি মোদীর। আছে বিভাজনের রাজনীতির অভিযোগ। এবারে থাকছে নানা চড়াই উতরাই পেরিয়ে একজন চাওয়ালা থেকে মোদিজি বনে যাওয়ার গল্প। ভারতের 18তম লোকসভা নির্বাচনে সরকার গঠনে প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পার করতে না পারায় জোট সঙ্গীদের ওপর ভর করে সরকার গঠন করছে বিজেপি। গত 10 বছরে অনেকটা একচ্ছত্র আধিপত্য দেখালেও এবারে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দর কষাকষি আর ভাগবাটোয়ারার ফলে হঠাৎ গ্যাড়াকলে গেরুয়া শিবির, কঠিন বাস্তবতার মুখে নরেন্দ্র মোদী নিজেও। সব ছাপিয়ে শরিক দলগুলোর সমর্থন নিয়েই টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে দেশটির মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তবে একেবারে সাধারণের কাতার থেকে রাজনীতির শীর্ষে তার আরোহণ যেন রূপকথাকেও হার মানায়। তার এমন উত্থান ও সফলতা বিস্মিত করে অনেককেই। যদিও নানা নাটকীয়তায় ঘেরা মোদীকে একদিকে উন্নয়নের কারিগর বলা হলেও অন্যদিকে সাম্প্রদায়িকতার অভিযোগে অভিযুক্ত করা হয়। এই তো গত বছরই গুজরাটের ডাঙ্গায় মোদীর ভূমিকা নিয়ে ইন্ডিয়া দ্য মোদী কোয়েশ্চেন নামে বিবিসির 2 পর্বের তথ্যচিত্র প্রকাশের পর পরিস্থিতি অনেকটাই তার প্রতিকূলে চলে যায়। 1950 সালের 17 সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরের এক দারিদ্র্য পীড়িত পরিবারে জন্মগ্রহণ করেন মোদী। ছোটবেলায় বাবার দোকানে চা বিক্রিতে সহায়তার মধ্য দিয়ে তার কর্মজীবনের শুরু। 1970 সালে তিনি নাম লেখান বিজেপির মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এ। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে অনার্স এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে একই বিভাগে মাস্টার্স শেষ করা মোদীর রাজনৈতিক ক্যারিয়ার শুরু মূলত 1985 সালে বিজেপিতে যোগদানের মধ্য দিয়ে। 3 বছরের মাথায় তিনি গুজরাট বিজেপির সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। 1995 সালে কেন্দ্রীয় বিজেপির সম্পাদক মনোনীত হয়ে তিনি দিল্লি, হরিয়ানা ও হিমাচলের দায়িত্ব পান। 2001 সালে কেশুভাই প্যাটেল অসুস্থতার জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিলে তার স্থলাভিষিক্ত হন নরেন্দ্র মোদী। এর মাত্র 1 বছরের মাথায় গুজরাটে ঘটে হিন্দু মুসলিম দাঙ্গা। এই দাঙ্গার জন্য দায়ী করা হয় মোদীকে। এতে নিহত হয় 2000-এরও বেশি মানুষ। ওই পরিস্থিতিতেও 2002 সালে নির্বাচনের মাধ্যমে আবারও রাজ্যটিতে ক্ষমতায় আসেন মোদী। মুখ্যমন্ত্রী নির্বাচিত হন পরের 2 দফাতেও। এই সাফল্যই তাকে 2014 লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে সাহায্য করে। এতে একজন চাওয়ালা থেকে ভারতের সর্বোচ্চ ক্ষমতাধর আসনে বসেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। আর সে বছরই জানা যায় মোদী বিবাহিত। বারাণসীতে মনোনয়নপত্র দাখিল করার সময় যশোদাবেন নামের এক নারীকে স্ত্রী হিসেবে উল্লেখ করেন তিনি। এরপর টানা 1 দশক ক্ষমতায় থেকে অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছ ও আধুনিক ভারত গড়তে তার উল্লেখযোগ্য পদক্ষেপ লক্ষ্য করা যায়। ভারতকে বিশ্বের 5ম অর্থনৈতিক শক্তি করে তোলার কৃতিত্ব দাবি করেন নিজেই। অভ্যন্তরীণ রাজনীতির গণ্ডি পেরিয়ে বিশ্ব পরিমণ্ডলেও ব্যাপ্তি ছড়িয়েছেন তিনি। প্রতিবেশী সহ পরাশক্তিদের সঙ্গে কৌশলী হয়ে সুসম্পর্ক বজায় রাখছেন। যদিও কানাডা, মালদ্বীপ, চীনের সঙ্গে মনোমালিন্যের খবর প্রায়ই শিরোনাম হতে দেখা যায়। বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতিতে ভারতকে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ করে তোলার পেছনে মোদীর অবদান অনস্বীকার্য। শক্তিশালী নেতৃত্ব ও নিপুণ কূটনৈতিক কৌশলের ফলে সময়ের পরিক্রমায় বিশ্বের প্রভাবশালী নেতা হয়ে উঠেছেন নরেন্দ্র মোদী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এবারে নির্বাচনে রাহুলের হাত ধরে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর শক্তি যোগাচ্ছে গত 1 দশক ধরে হতাশায় ভুগতে থাকা কংগ্রেস সমর্থকদের। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক কর্মকাণ্ডের বিরোধিতা করা বহু মানুষের মধ্যে আশার আলো দেখাচ্ছে কংগ্রেস। রাহুল গান্ধীর কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এখন যে বুঝে শুনে কাজ করতে হবে তার বলার অপেক্ষা রাখে না। ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীকে বেছে নিয়েছে কংগ্রেস। লোকসভা 2014 সাল থেকে বিরোধী দলীয় নেতা শূন্য ছিল। কোনো একক দলকে 543 আসনের অন্তত 10% পেতে হয় লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য। গত 2 লোকসভার নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি। এবার কংগ্রেস 99টি আসন পাওয়ায় সে সংকট আর থাকলো না। তাই এবার মোদীকে বিরোধী নেতার মুখোমুখি হতে হবে।
গত এক দশক ধরে প্রতিটি নির্বাচনেই বিজেপি নেতারা বিরোধী দল কংগ্রেসের গান্ধী পরিবারকে নানাভাবে আক্রমণ করেছেন। রাহুল গান্ধীকে পাপ্পু বা অপদার্থ বলে চিহ্নিত করতেও ছাড়েননি তারা। তবে এবার তিনি সেসব কটাক্ষের মোক্ষম জবাব দিয়েছেন নির্বাচনের ফলাফলের মাধ্যমে। ইন্ডিয়া জোটের বৃহত্তম দল হওয়া সত্ত্বেও কংগ্রেস যেভাবে অন্য শরিকদের বিরোধ, ইচ্ছা অনিচ্ছাকে মর্যাদা দিয়ে শেষ পর্যন্ত জোটকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছে, সেজন্য রাহুল গান্ধীর অবদান অনেক বেশি। কংগ্রেসের সাফল্যে ইন্ডিয়া জোটের অন্য দলগুলো যেন গান্ধীর শক্তি টের পেয়েছে। গত এক দশক ধরে অনেকটাই হতাশায় ভুগতে থাকা কংগ্রেস সমর্থকদের শক্তি জুগিয়েছে রাহুলের হাত ধরে দলটির এ ঘুরে দাঁড়ানো। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক কার্যক্রমের বিরোধিতা করা বহু মানুষের মধ্যে আশার সঞ্চার করেছেন রাহুল। মোদীর বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে বিভাজন ছাড়াও বেকারত্ব, মূল্যস্ফীতি সহ নানা ইস্যুতে তিক্ত বহু মানুষ লোকসভায় তাদের পক্ষে কথা বলার কণ্ঠ যেন খুঁজে পেয়েছে। বলতে গেলে কংগ্রেসের সাফল্যের কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন রাহুল গান্ধী। ভারত জোড়ো এবং ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেছিলেন রাহুল গান্ধী। এ দুই যাত্রায় ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত 10,000 কিলোমিটার হেঁটেছেন তিনি। এ পথ চলা মানুষের কাছাকাছি নিয়ে গেছে তাকে। সাধারণ মানুষকে জড়িয়ে ধরেছেন, সমাজের উঁচু নিচু সব স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন। সব শ্রেণীর মানুষের সঙ্গে সহজভাবে এমন মিশে যাওয়া ভারতবাসী আগে দেখেনি। আর এটাই তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী করে তুলেছিল। লোকসভা নির্বাচন 2024-এ রাহুলের এ পুনরুত্থানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এখন যে বুঝে শুনে কাজ করতে হবে, তার পেছনে রাহুল গান্ধীর অবদান অনস্বীকার্য। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় একটি 5তলা ভবনের উপরের অংশ পাশের ভবনের দিকে হেলে পড়েছে। এতে চরম আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। পাশের নতুন ভবন বানানোর সময় যথাযথ সুরক্ষা ব্যবস্থা না নেয় এবং নির্মাণের সময় সঠিকভাবে পাইলিং না করায় নবরত্ন ভবনটি হেলে পড়েছে বলে অভিযোগ ভবন মালিকদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় 5তলা ভবন নবরত্ন। কয়েকদিন আগে ভবনটি পাশের একটি ভবনের উপর হেলে পড়ে। ভবনের উপরের অংশ 18 ইঞ্চি পর্যন্ত হেলে পড়েছে বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। 1 মাস আগেই ভবনটি হেলে পড়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়। গত কয়েকদিনে আরও বেশি হেলে পড়েছে। ভবন হেলে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাইলিং ছাড়াই ভবনটি গড়ে তোলায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। ওরা যদি 1 ফুট জায়গা যদি ক্লিয়ার রাখতো তাহলে সমস্যাটা হতো না। কোনটাও ফাইলিং করে নাই। ভাড়াটিয়াদেরকে সেফটা রাখতে হবে। এখন এরা যদি কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে এগুলো প্রশাসন নিবে আর কি। এদিকে ভবনে থাকা 9টি পরিবার দিন যাপন করছে চরম আতঙ্কের মধ্যে। এটা আমাদের সম্পত্তি, এটা আমাদের থাকতেও হবে, কপালে থাকলে যেটা হবে এটা হবে আর কি। ফাইলিং টোটালি করে নাই, 3 ফুটে করে নাই আর কি। মাটি 3 ফুটে করে নাই, একটু উপরে মাটির উপরেই করে ফেলছে। পাইলিং ছাড়াই 5তলা নবরত্ন ভবনটি বানানো হয়েছে উল্লেখ করে পাশের নতুন একটি ভবন বানানোর সময় যথাযথ সুরক্ষা ব্যবস্থা না নেওয়া ও সঠিকভাবে পাইলিং না করায় ভবনটি হেলে পড়েছে বলে দায় এড়ানোর চেষ্টা ভবন মালিকদের। বুয়েটের একটি দলকে ভবনটি পরীক্ষার জন্য ডাকা হয়েছে বলেও জানানো হয়। আমি তো এত বড় ইঞ্জিনিয়ার ভিতরে খদ্দুর ফাইলিং করে নাই, এমনি ডালাই করছে, আমরাও করিনি। 10 ফুট নিচে যাই আমরা ফিলার এদিকে ফিলার দিয়ে ঘর তুলছি। নবরত্ন ভবনে বর্তমানে বাস করছে 9টি পরিবার। 14 বছর আগে ভবনটি 9 জন মালিক মিলে নির্মাণ করেছিলেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালে সমারোহ থাকছে। 7 বছরে জনতা ব্যাংকের খেলাপি ঋণ 30,000 কোটি টাকা। বেশিরভাগ অর্থ আটকে আছে 7টি প্রতিষ্ঠানের কাছে। কর্মকর্তাদের অনিয়মের কারণে বেহাল দশা বলছেন অর্থনীতিবিদরা। 7 বছরে 6 গুণ বেড়ে জনতা ব্যাংকের খেলাপি হয়েছে 30,000 কোটি টাকা। এসব বন্ধ ঋণ আদায়ে ব্যর্থ হয় খেলাপির 57% অর্থই আটকে আছে 7 প্রতিষ্ঠানের কাছে। অন্যদিকে প্রদানকৃত ঋণের অর্থ সঠিকভাবে আদায় করতে পারছে না ব্যাংকটি। এতে কোণঠাসা হয়ে পড়েছে একসময়ের অর্থবাজার দাপিয়ে বেড়ানো প্রতিষ্ঠানটি। দুর্নীতি, প্রভাব বিস্তার আর কর্মকর্তাদের অনিয়মের কারণেই ব্যাংকটির বেহাল দশা বলছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। 2017 থেকে 2024 রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের 5,000 কোটি টাকার খেলাপি ঋণ ছাড়িয়েছে 30,000 কোটি টাকায়। 1 বছরের ব্যবধানেই হয়েছে দ্বিগুণ। এর মধ্যে 14,210 কোটি টাকাই 7 জন গ্রাহকের কাছে জিম্মি।
খেলাপি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে অ্যানোনটেক্সের ৭,৭০৮ কোটি টাকা। এরপর ১,০০০ কোটি টাকার খেলাপি রয়েছে ক্রিসেন্ট, রতনপুর, এস আলম গ্রুপ, রিমেক্স ফুটওয়্যার সহ চৌধুরী গ্রুপের ৬২৫ কোটি ও রাঙ্কা গ্রুপের ৫৫২ কোটি টাকার মন্দ ঋণ। মূলত অনিয়ম করে এসব অর্থ বের করে নেওয়া হয় ব্যাংক থেকে। বছরের পর বছর অব্যাহত এমন অনিয়মের কারণেই বর্তমানে ক্যান্সারে আক্রান্ত জনতা ব্যাংক, যার দায় রয়েছে ব্যাংকটির বর্তমান এমডি সহ ঊর্ধ্বতন পর্ষদেরও। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান বলছেন, জবাবদিহিতায় আনতে হবে সাবেক বোর্ড সদস্যদেরও। বোর্ডের লোক যতদিন পর্যন্ত পলিটিক্যাল কনসিডারেশনে বোর্ডে লোক দেওয়া হয় ততদিন এই প্রবলেম থাকবে। সরকারি চাকরি করছে বলে যে উনি ব্যাংকের ডাইরেক্টর হবেন, হু সেজ দিস? সরকারি চাকরি সচিব হলে যে সে ব্যাংকের ডাইরেক্টর হলে উনি চালাইতে পারবে, এটা ঠিক না। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত বছরের জুন পর্যন্ত ব্যাংকটি মূলধন ঘাটতিতে রয়েছে ২,১89 কোটি টাকা। এর কারণ হিসেবে ঋণ আদায় করতে না পারা ও লোকসানকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। বাই সাইনিং দি ডকুমেন্ট অ্যাটেন্ডেন্স যে সিগনেচারটা দিল, এটা দেওয়ার মধ্যে দিয়া হি মেড হিম লায়াবল। ক্রেডিট ডিপার্টমেন্টের যত এমপ্লয়ি এখানে এটার সাথে এন্ডোর্স করছে, এভরিবডি লায়াবল, নোবডি ক্যান এস্কেপ। সিস্টেমটা ঠিক আছে, সিস্টেমের কার্যকরিতা আপনার নাই। সমস্যা যেটা আপনি দেখবেন, এই যে ক্যাপিটাল মার্কেট যে কাজটা করতো, সেই লং টার্ম ফাইন্যান্স করে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো, যার জন্য যে তার যে ডিপোজিটের মিসম্যাচ, এটা সবসময় একটা কঠিন ব্যাপার থাকে বাংলাদেশের জন্য। ২০২৩ সালে জনতা ব্যাংকের মোট বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯১,১৯৮ কোটি টাকা। এর মধ্যে ২৩টি বড় প্রতিষ্ঠানের কাছেই রয়েছে ৬৯,৫৮৩ কোটি টাকা, যা মোট ঋণের ৭৬.৩৩%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহার সামনে রেখে শেরপুরের ৩টি উপজেলার পাহাড়ি এলাকায় লালন পালন করা হচ্ছে দেশি জাতের গরু। চাহিদা থাকা এর মধ্যে আসতে শুরু করেছেন ক্রেতারাও। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য, বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। সকালে পশু ছেড়ে আসা হয় পাহাড়ে। সারাদিন পাহাড় উপত্যকার প্রাকৃতিক চারণভূমিতে খায় ঘাস লতাপাতা। বিকেলে আবার ফিরিয়ে আনা হয় বাড়িতে। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার প্রায় ৩০ কিলোমিটার সীমান্তবর্তী গারো পাহাড়ে সারা বছর এভাবেই পশু লালন পালন করা হচ্ছে। সীমান্ত জুড়ে প্রায় ৪,০০০ পরিবার ঈদুল আজহার জন্য প্রায় ৩৫,০০০ পশু প্রস্তুত করেছেন। আমার এই দেশে গরু মনে করেন লতাপাতা খা, পাহাড়ি গরু, কিন্তু খামারি গরু নোয়া, এই জন্য মাংসের স্বাদ বেশি লাগে। আঙ্গতির গরু কোনো ভিটামিন খেলে নাকি জোনা পাহাড়ি গরু পারো সারি দিথই ওবি খায় আদার বিকালে আমরা নিয়ে আসি। কোনো খাদ্য মাত্য দিতে নাগে না, পাহাড়ও বেড়ায় খায়। পাহাড়ের গরু কিন্তু বিক্রি করলে অনেক চাহিদা বাড়ে। আমার দেশি গরু এমনি দেখতেও সুন্দর, আমরা কালারও থেকে শুরু করি, মাংস থেকে শুরু করি, সবকিছু আমাদের সুন্দর। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে দেশি জাতের পশু কিনতে ভিড় করছেন ক্রেতারা। সবার কাছে শুনছি যে এই জায়গায় গরু ভালো দেশি গরু পাওয়া যায়, এর জন্য আসছি আর কি দেখতে, কিনতে পছন্দ হয়েছে মোটামুটি আর কি। বাজারের গরু চেয়ে গ্রামের গরুগুলো অনেক ভালো, সুন্দর প্রাকৃতিক অবস্থায় থাকে। পাহাড়ের পরিবেশে প্রাকৃতিক উপায়ে পালন করা পশুর মাংস নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। দেশি গরু যারা লালন পালন করে তারা মূলত প্রাকৃতিক ঘাস লতাপাতা এর উপরেই তাদের মূল খাবারের সংস্থান করে থাকে এবং এদের মাংস সুস্বাদু এবং মাংস নিরাপদ। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার কোরবানির হাটের জন্য শেরপুরে প্রস্তুত করা হয়েছে প্রায় ৮৪,০০০ পশু, আর স্থানীয় চাহিদা রয়েছে ৫৩,০০০ পশুর। সময় সংবাদ, শেরপুর। দেখছেন সকালের সময়। রোববার শেষ হচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন। ইউ পার্লামেন্টের জন্য ৭২০ প্রতিনিধি নির্বাচন করতে ২৭টি দেশের নাগরিকরা ভোট দেবেন। এবার ডানপন্থীরা ক্ষমতা গ্রহণ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে। এর প্রভাব পড়েছে ইউরোপ পার্লামেন্টেও। ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, ইতালি এবং পর্তুগাল অভিবাসন বিরোধী আইন অনুমোদন করেছে। ফলে ইউরোপে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শ্রমবাজার সংকুচিত হয়ে পড়ছে। ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন শেষ হচ্ছে রোববার। রোমেও চলছে শেষ মুহূর্তের প্রচারণা। অংশ নেন 5 স্টার মুভমেন্টের নেতা দারিও তাম্বোরানো। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চান বলে জানান। বাংলাদেশিরা কর্মঠ বলে উল্লেখ করেন প্রবাসী এই নেতা। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে সবাইকে নিয়ে একসঙ্গে বসবাস করতে চাই। আমরা যুদ্ধ বন্ধের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের যে ক্ষতি হচ্ছে তা থেকেও নাগরিকদের রক্ষা করতে হবে। আমরা বাংলাদেশের দেশে খেতে খাই, আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করি। একটা কমিউনিটি ইতালিতে, যে বাংলাদেশি কমিউনিটি,
যারা কি করে কর্ম করে খায়, আমরা আমাদের জায়গা থেকে কর্ম করে খাই। গেল 6 জুন থেকে শুরু হয়ে 9 জুন রোববার স্থানীয় সময় রাত 11টায় ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হচ্ছে। দশম ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে মোট আসন সংখ্যা 720টি। সংখ্যাগরিষ্ঠতা পাবে 361 আসনে বিজয়ীরা। বিগত দিনে ইউরোপের 27টি দেশের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলোতে ডানপন্থী দলগুলোর উত্থান ঘটেছে। এসব নির্বাচনে ইতালির ডানপন্থী দল ব্রাদার্স অফ ইতালি, হাঙ্গেরির ফিডেস, সুইডেনের সুইডেন ডেমোক্রেটস, ফিনল্যান্ডের ফিন্স পার্টি ক্ষমতায় এসেছে। এছাড়া স্লোভাকিয়ার স্লোভাক ন্যাশনাল পার্টি এবং ক্রোয়েশিয়ার হোমল্যান্ড মুভমেন্টের মতো ডানপন্থী রাজনৈতিক দলগুলোর অবস্থান খুবই শক্ত। ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের 5 স্টার মুভমেন্টের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। সোমবার রাতের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনের ফলাফল প্রকাশ হতে পারে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে লিটন হৃদয়ের ব্যাটিং দেখে বাকিরাও আত্মবিশ্বাস পাবে। তাই তো দারুণ মোমেন্টামে শুরু হয় এবারে টি-20 বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও ভালো কিছুর প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। এইটা যেটা আমাদের জন্য খুবই দরকার ছিল, প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স লেভেলটা আরেক বাড়িয়ে দিয়েছে। আমরা আশা করি এই কনফিডেন্সটা আগামী ম্যাচগুলোতে এটা কাজে লাগবে এবং প্রতি ম্যাচগুলো, আগামী যে ম্যাচগুলো আছে আমাদের প্রথম রাউন্ডের এই ম্যাচগুলো, সবগুলি ম্যাচে নিশ্চয়ই ভালো খেলবে। সবাই পরিশ্রম করছে এবং আমার মনে হয় চেষ্টা করছে যাতে যাদের ফর্ম ফিরে পাওয়ার জন্য যতটুকু কাজ করা দরকার তাদের পিছনে সাপোর্ট স্টাফরাও কাজ করছে। তো দেখা যাচ্ছে যে প্রেশারটা যখন মাঠে নামে, প্রিপারেশনটা ঠিক থাকে, মাঠে যখন নামে তখন তাদের হয়তো অন্যরকম একটা চাপ থাকে। যারা এই চাপটাকে নিয়ে যদি এটাকে খেলতে পারে, প্রেশারটাকে যদি এক পাশে রেখে যদি খেলতে পারে, তারাই কিন্তু সাকসেসফুল হবে। লিটন যেটা করেছে কালকে প্রথম থেকে দেখা যাচ্ছিল যে হি ওয়াজ কোয়াইট কনফিডেন্ট, যে শটগুলো খেলছিল প্রতিটা শটের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স ছিল তার মধ্যে এবং এটা কাজে লেগেছে। আশা করি যারা নাকি এই ইনিংসগুলো দেখেছে এবং যারা হয়তো যে এখন যারা নাকি ওই ধরনের পারফর্ম করতে পারছে না, তারাও এনকারেজ হবে। ক্রিকেটের সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। হাই ভোল্টেজ ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের কাছে হেরে পাকিস্তান শঙ্কায় বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় পেতেই হবে ভারতের বিপক্ষে। অন্যদিকে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে ফুরফুরে মেজাজে রোহিত শর্মার দল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ক্রিকেট দুনিয়ার রোমাঞ্চকর লড়াই ভারত পাকিস্তান দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেটীয় যুদ্ধ দুই দেশ ছাপিয়ে ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তাই তো ফুটবল, বেসবল কিংবা বাস্কেটবলে মেতে থাকা দেশটিও উন্মাদনায় মেতেছে ক্রিকেটের সুপার ক্লাসিকো নিয়ে। কারণ দুই দল যে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের মঞ্চে। রোহিত শর্মার দল বিশ্বকাপ মিশন শুরু করেছে দারুণ এক জয় দিয়ে। আইপিএলে দুর্দান্ত সময় কাটানো সব ক্রিকেটার আছেন ফর্মে। তবে পাকিস্তানের বিপক্ষে যখন মাঠে নামবে দল, তখন বাড়তি চাপ তো থাকছেই। একটা সময় ভারত নির্ভর করত তাদের ব্যাটসম্যানদের উপর, তবে টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক বিশ্বের অন্যতম সেরা। তাই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বুমরা, আর্শদীপ, সিরাজ, পান্ডিয়ারা নিজেদের ছালিয়ে নিয়েছেন। অন্যদিকে একই সঙ্গে দুই মর্যাদা রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের জন্য। কারণ ভারতের বিপক্ষে এই ম্যাচ হারলে বাবর আজমের দলকে অনেকটা ছিটকে যেতে হবে বিশ্বকাপ মঞ্চ থেকে। তাই চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বিশ্ব মঞ্চে জয় পাওয়ার পাশাপাশি নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে জয় ব্যতীত ভাবার সুযোগ নেই। ভারতের শক্ত ব্যাটিং লাইন আপকে রুখতে হলে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রৌফদের নিতে হবে বাড়তি দায়িত্ব। পাশাপাশি ব্যাট হাতেও ভূমিকা রাখতে হবে বাবর সহ রিজওয়ান, ফখর, ইফতেখার, শাদাবদের। এখন দেখার পালা ভারত তাদের দাপট ধরে রাখে নাকি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান মর্যাদার সঙ্গে বিশ্বকাপে নিজেদের অবস্থান টিকিয়ে রাখে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেনজিরের ছত্রছায়ায় সম্পদের পাহাড় গড়েন তার সহকর্মীরাও। গাজীপুরে দুদিনে 28 বিঘা জমি কেনেন সাবেক অতিরিক্ত আইজিপিও। সহযোগিতায় ছিলেন বেনজির ম্যান খ্যাত রফিক মাস্টার। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ইমা। ধন্যবাদ আব্দুল্লাহ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।